আমরা করছি আমরা যেহেতু এই পার্টে ফিনিশিং এর যতগুলো পার্ট আছে ফিনিশিং এর পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি স্যার তো আমরা এই ফিনিশিং আজকে যেটা করব সেটা হচ্ছে ইজি কেয়ার ফিনিশিং আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ইজি কেয়ার ফিনিশ আমরা একটা মনোযোগ সহকারে দেখি যে ইজি কেয়ার ফিনিশ আছে কি ঠিক আছে ইজি কেয়ার ফিনিশ আচ্ছা ইজি কেয়ার ফিনিশটা কি আসলে তার ধারণা আছে আসলে ইজি কেয়ার ফিনিশটা আসলে কি ইজি কেয়ার ফিনিশ বলতে স্যার যে একটা ফেব্রিকে হার্ড প্রসেস থেকে সফট ফিনিশে আসতে ইজি কেয়ার যে কেমিক্যালটা ইউজ করা না হয় মানে এটা স্যার কাপড়ের টেক্সচারগুলোর জন্য তোমরা ভেরি গুড কথা ঠিক আছে আর কেউ আচ্ছা আমরা একটু দেখে নিই আচ্ছা আমরা তো জানি যে কটনে অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে না কটনের অ্যাডভান্টেজগুলো কি কি আমরা জানি কটনের অ্যাডভান্টেজ আমরা বলেছি যে কটনের ফেব্রিক ইউজ করে কটন ফেব্রিকে অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো কি কটনের তো অনেক ধরনের ফেব্রিক আমরা ইউজ করি তার মধ্যে কটনটা সবচেয়ে বেশি ব্যবহার করি তাহলে অবশ্যই কিছু না কিছু অ্যাডভান্টেজ আছে এই জন্য আমরা কটনটা ব্যবহার করি কেন আমরা ব্যবহার করি কটনটা তাহলে সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে আমি বলেছিলাম তোমাদের ক্লাসে কি বলেছিলাম তোমাদের ক্লাস খেয়াল লাগে না আচ্ছা আমি বলতেছি তারপর আমি ইন্ডিকেট জিনিস দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কটনের একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে কি সেলুলোজ তাই না কটন কি উপস্থিত আছে সেলুলোজ এই সেলুলোজের পরিমাণ আমরা জানি কটনে কত পার্সেন্ট সেলুলোজ প্রায় 94%। এখন ধরো কটন আমি জুট নিয়ে আলোচনা করছি এখন জুটের প্রধান উপাদান কি জানো তো জুটের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ যেখানে সেলুলোজের পরিমাণ থাকে অলমোস্ট 65%। এখন কথা হলো তাহলে সেলুলোজের পরিমাণের উপর নির্ভর করে তার ফেব্রিক ইউজ করা হয় এখন দেখো প্রত্যেকটা ফাইবার ইউজ করার জন্য এই ফাইবারগুলোতে কি থাকে নানান ধরনের কি থাকে ইম্পিউরিটিস থাকে না এখন দেখো সবচেয়ে মেইন যে পয়েন্টটা আমি তোমাদের বলেছিলাম কটনের জন্য সেলুলোজের পরিমাণ থাকে 94% এখানে ইম্পিউরিটিসের পরিমাণ থাকে 6%। ইম্পিউরিটিসের পরিমাণ কতটুকু থাকে 6%। তাহলে এখানে ইম্পিউরিটিস কতটুকু এখানে ইম্পিউরিটিস হচ্ছে 35%। এখন দেখো কটনটা যে আমরা ব্যবহার করি তার রিজন কিন্তু অনেক নাম্বার 1 রিজনটা হচ্ছে এখানে কটনের ক্ষেত্রে ইম্পিউরিটিসের পরিমাণ 6%। আমি যদি জুট ফেব্রিক আমাদের জুট अवेलेबल হয় বাংলাদেশে তাই না গোল্ডেন ফাইবার যেটাকে বলা হয় জুট বাংলাদেশে হিউজ পরিমাণে জুট উৎপাদন হয় এখন তো মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কটন ব্যবহার কেন করছি জুট যেহেতু বাংলাদেশে अवेलेबल তাহলে আমি জুটও ব্যবহার করতে পারতাম তাহলে আমরা কেন জুটটা ব্যবহার করি না তার মেইন রিজনটা হচ্ছে এখানে যে সেলুলোজের পরিমাণ এখানে 94% এখানে 65%। এখন দেখো এখানে ইম্পিউরিটিসের পরিমাণ থাকে 6% এখানে ইম্পিউরিটিস 35%। এখন আমরা যখন যেহেতু আমরা ডাইং পড়াশোনা করছি ডাইং যখন করা হয় ওটা ডাইং করার জন্য যে এই 6% ইম্পিউরিটিস দূর করার জন্য আমরা কি কি প্রসেস অবলম্বন করি একটা হচ্ছে স্কারিং করি ব্লিচ করি তাই না স্যার তো বলেছি এখানেও করব মার্শালাইজেশন করে আমি বলতেছি স্কারিং ব্লিচিং তো করা হয় স্কারিং করার উদ্দেশ্য হচ্ছে কি করা হয় যে ন্যাচারাল ইম্পিউরিটিস সেগুলো দূর করা হয় আর এখানে পারসেন্ট ক্লিয়ার করা মানে সাদা করা হয় তাহলে হোয়াইটনেসটা ব্রাইটনেসটা বাড়ানো হয় যেটা বলছি যেখানে 6% ইম্পিউরিটিস দূর করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যায় কারণ দেখো কটন কাপড়ে আমরা যখন ডাইং করি সেই নিরাপদ কিন্তু আমাদের জন্য কষ্টকর এই 6% ইম্পিউরিটিস আছে তাহলে কি শেড মিলে না কেন অবশ্যই কি পুরোপুরি ভাবে যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলো রিমুভ হয় না এখন এই 6% ইম্পিউরিটিস আমরা কি করতে পারি না 6% ইম্পিউরিটিস আমরা রিমুভ করতে পারি না সেখানে দেখো সেখানে জুটের ক্ষেত্রে রয়েছে ইম্পিউরিটিস অলমোস্ট 35% যেখানে আমরা 6% দূর করতে পারতেছি না সেখানে ইম্পিউরিটিস 35% কিভাবে দূর করব এই জন্য গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যতগুলো ফাইবার ব্যবহার করি না কেন তার মধ্যে কটনটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল ব্যবহার করা হয় কারণটা হচ্ছে এখানে যে ইম্পিউরিটিসের পরিমাণটা আছে এটা সবথেকে কম কারণ আমরা অলমোস্ট 6% দূর করতে আমরা হিমশিম খাই কারণ শেড মিলে না আনইভেন শেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেখানে আমি 35% কিভাবে দূর করব তাই না
এজন্য কটনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কটনে ইম্পিউরিটিসের পরিমাণ কম। অনেক কম। নাম্বার 2 হচ্ছে কটন ইজ অ্যাভেলেবল, মানে কটনটা খুব সহজে পাওয়া যায়, কটনের কস্ট কম। কটন ইজ ইউজ ফর কমফোর্টেবল, অর্থাৎ কটন কাপড়টা যেটা ব্যবহার করা হয় অনেক বেশি কমফোর্ট ফিল করায়। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, কটন সব কাজে তো ব্যবহার করা যায় স্যার, সব কিছু। আর কি হতে পারে, কটনের ডাইং টেম্পারেচার আমরা তো জানি, কটন 60 তে ডাইং করা হয় না, তাহলে এখানে ধরুন আমরা যে বাকিগুলো যেমন পলিস্টার ডাইং করা হয় 135 এ, লাইলন ডাইং করা হয় 98 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এখানে টেম্পারেচারের পরিমাণটাও কম লাগছে। বাট ডাইং ডিপেন্ড অন শেড, হ্যাঁ, বিভিন্ন শেডের জন্য, যেমন ধরো আমরা 3 ধরনের শেড করেছি, লাইট, মিডিয়াম, ডার্কার শেড, তাই না? তো এগুলোর জন্য আলাদা আলাদা হিসাব আছে। তবে কি যেটা করা হয় কটনের জন্য এই ধরনের অ্যাডভান্টেজ অনেক, কিন্তু কটনের জন্য সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি, এতক্ষণ তো আমরা অ্যাডভান্টেজ দেখব, কটনের জন্য সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি কারো জানা আছে? এই যে কটনের জন্য সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে উইঙ্কেল বা ক্রিজ ফর্মেশন হওয়া। কি বললাম বলো তো, পড়া না বুঝতে পারলে অবশ্যই বলতে হবে, এটা একটু মিষ্টি দিলাম, হ্যাঁ, ক্লিয়ার? সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি? উইঙ্কেল আর ক্রিজ মার্ক যেটা বলে, ক্রিজ ফর্মেশন হওয়া, আর কি উইঙ্কেল, আর একটা হচ্ছে উইঙ্কেল, আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ। ঠিক আছে, লাইটটা অফ করে দিতে হবে স্যার। দেখা যায় না ওটা দিলে এদিকে অন্ধকার হয়ে যাবে। এখন যেটা বলতেছে সেটা হচ্ছে কটনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, ক্রিজ ফর্মেশন, উইঙ্কেল আর শ্রিঙ্কেজ। অলমোস্ট যেটা দেখা যায় যে কটনের প্রায় 87% কি হয় ক্রিজ ফর্মেশন। তো ক্রিজ ফর্মেশন হচ্ছে ভালো না খারাপ? খারাপ, কারণ একটা কাপড় কি করা হয়, এই ক্রিজ ফর্মেশন দূর করার জন্য গার্মেন্টস যেটা করা হয় সেটা কি করা হয়, আয়রনিং করা হয়, প্রেস করা হয়। আয়রন করার উদ্দেশ্য হচ্ছে এই যে ক্রিজ ফর্মেশনটা আছে এই ক্রিজ ফর্মেশনটা দূর করে দেওয়া হয়। এখন দেখো এই ক্রিজ ফর্মেশন ডাইং এর ক্ষেত্রে কি করা হয়, ফিনিশিং করা হয়। এই ফিনিশিং এর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো ইজি কেয়ার ফিনিশ। এই ইজি কেয়ার ফিনিশের কাজ কি, এই ইজি কেয়ার ফিনিশের কাজ হচ্ছে এই যে ক্রিজ ফর্মেশন হয় কটন ফেব্রিকে বা উইঙ্কেল বলো বা শ্রিঙ্কেজ বলো, এই তিনটাকে দূর করে দেওয়ার জন্য ইজি কেয়ার ফিনিশ ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা, এগুলো তো আমরা দেখবো কি কি ধরনের সফটওয়্যার বা কেমিক্যাল ব্যবহার করা হয়। তাহলে মনে থাকবে কি করা হয়, এই যে ক্রিজ ফর্মেশন হয় বা শ্রিঙ্কেজ হয় এগুলো দূর করার জন্য কি করা হয়, ইজি কেয়ার ফিনিশ করা হয়। ধরো তুমি যখন একটা কাপড় পরবা, ওয়াশ করার পরে যখন কাপড়টা কি থাকে, ভাঁজ থাকে না, তখন কি করা আমরা আয়রন করি। আয়রন না করলে কি সমস্যা, ওই কাপড়টা কিন্তু আমরা যখন পরে কোনো একটা জায়গায় যাবো মানানসই হবে, তা আমরা কি করি, আমরা কিন্তু আয়রন করে কাপড় পরি। যখন আমরা একটা পাঞ্জাবি পরি, পাঞ্জাবি ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, আমরা যখন একটা পাঞ্জাবি পরি, পাঞ্জাবি পরি কি সৌন্দর্য বর্ধনের জন্য, তাই না? আমরা কাপড় পরি কি সৌন্দর্য বর্ধনের জন্য, কারণ ফিনিশিং এর আমরা দুই ধরনের উদ্দেশ্য আমরা জেনেছিলাম। কি এক নাম্বারটা কি বলেছিলাম, ফাংশনাল প্রপার্টিজ বা আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক প্রপার্টিজ। অ্যাস্থেটিক বলতে আমি কি বুঝিয়েছিলাম, কাপড়ের যে অ্যাপিয়ারেন্সটা বাড়ানোর জন্য ফিনিশিং করা হয়। ফাংশনাল প্রপার্টিজ থেকে কি বলেছিলাম, জিএসএম কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ড্রায়াবিলিটি বলেছিলাম, তারপর কি বলেছিলাম, কম্প্যাক্টিং এর জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছিলাম কি, ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি এটা কি হবে, এটা ডাইমেনশনাল স্টেবিলিটি কি বলেছিলাম বলতো, যে একটা কাপড় যখন কি করা হয়, কেনা হয়, আপনারা কি কি দেখেন, কি কি দেখে কাপড় কিনেন? ধরেন আপনি একটা শার্ট কিনতে গেছেন, কি দেখবেন? কালার দেখবো, কালার, কাপড়ের কোয়ালিটিটা, কোয়ালিটি, তারপরে কাপড়টা কি তৈরির সময় সুতার কোনো ফল্ট আছে বা ফেব্রিকের কোনো ফল্ট আছে কিনা, হ্যান্ডফিল দেখবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সাইজ। সাইজ তো অবশ্যই দেখবেন, এটা তো মাস্ট। গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিউরেবিলিটি বা স্টেবিলিটি, যেটা ইজি কেয়ার ফিনিশিং করা হবে। কি বললাম বৈশিষ্ট্য, ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি, আর একটা হচ্ছে স্টেবিলিটি, ডিউরেবিলিটি আর স্টেবিলিটি। কত হচ্ছে ডিউরেবিলিটি বা স্টেবিলিটি। ধরো আমরা যেটা করি, আমরা যখন কাপড় পরিধান করি বা কাপড় কিনি, তখন আমরা কি করি, আমরা কি বাংলাদেশ কি ওরকম
আয়ের দেশ হয়ে গেছে যে আমি একটা শার্ট আজকে পরলাম, এই শার্ট আমি কালকে ফেলাই দিব, যে আছে টিপসই দেই স্যার, টিপসই হুম? জি স্যার। যারা আমরা শার্ট বলো, জামা বলো, প্যান্ট বলো, সেটাই কিনি না কেন, আমরা চেষ্টা করি যে এই শার্ট বা কাপড়টা আমি যেন 2-3 মাস 6 মাস, 6 মাস যেন আমি পরিধান করতে পারি। অলমোস্ট আমরা 1-1.5 বছর তো পরি, 6 মাস যেন পরিধান করি। যেটা করা হচ্ছে চায়নাতে কি করা হয় তোমরা তো জানো, রিসাইকেল যেটা করা হয় চায়নাতে এখন ওয়ান টাইম কাপড় ইউজ করা হয়। ধরো আজকে যে টি শার্টটা পরেছি ওটা আমি ফেলে দেবো, এটা রিসাইকেল করে আবার পরা যাবে, বাট ওই কাপড় আমি কিন্তু পরবো না। চায়নাতে এটা করা হচ্ছে, চায়নাতে যারা বসবাস করে এখন কি করা হয়, ওয়ান টাইম ফেব্রিক ইউজ করা হয়। অর্থাৎ আমি যে শার্টটা পরে আছি আগামীকাল আমি শার্টটা পরবো, শার্টটা রিসাইকেল করে আবার হয়তো অন্য কেউ পরবে রিসাইকেল করে, বাট একটা কাপড় আমি একদিনই পরবো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যখন একটা শার্ট বা প্যান্ট কিনবো তখন দেখবো এই কাপড়ের ডিউরেবিলিটিটা কেমন, গুণগত মান। মানে ধরো আজকে একটা আমি শার্ট কিনলাম, একদিন পর পর দ্বিতীয় দিন ছিঁড়ে গেল, তখন আমার মনে হয় যে ওয়েস্ট স্টেশন ভালো, তাই না? আমার কি টাকা কি বলি না আমরা, আরে একটা শার্ট কিনলাম নষ্ট হয়ে যায়। সো গুরুত্বপূর্ণ এতগুলো বৈশিষ্ট্য, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিউরেবিলিটি বা স্টেবিলিটি। অর্থাৎ এই ডিউরেবিলিটি বা স্টেবিলিটির উপর ভিত্তি করেই কিন্তু আমরা কাপড়টা কিনি। অবশ্যই কাপড়ের অ্যাপিয়ারেন্সটা তো আমরা দেখি যে এই কাপড়টা পরলে আমাকে সুন্দর দেখাবে কিনা, এগুলো তো মাস্ক। তারপরেও যেহেতু ইজি কেয়ার ফিনিশ আমরা করছি, এটার মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য দুটো, একটা হচ্ছে ডিউরেবিলিটি এবং স্টেবিলিটি। মনে থাকবে যে ইজি কেয়ার ফিনিশের গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে বলা যায় যে ডিউরেবিলিটি অথবা স্টেবিলিটি। এই ডিউরেবিলিটি বা স্টেবিলিটির উপর ভিত্তি করে কিন্তু আমরা কাপড় কিনি, মনে থাকবে। তো এখানে আমরা অনেকটাই কিন্তু জানতে পারছি, ক্লিয়ার তো, ক্লিয়ার কনসেপ্ট। তো যেহেতু প্রত্যেকটারই কি, যেমন আমি যেহেতু একটু আগে বললাম, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যতগুলো ফাইবার যতগুলো ফেব্রিক আছে সবগুলো ফেব্রিকের মধ্যে কটনের ডিসপারমেশন সব থেকে বেশি। অলমোস্ট আমরা যদি খেয়াল করি, আমরা যদি পলিস্টারের কাপড় করি, পলিস্টারের যদি শার্ট করি, দেখবেন যে ওটা কিন্তু আয়রন করা লাগে না। কেন বলতো, এখানে ডিসপারমেশনটা আছে কিন্তু খুব কম, যেটা আসলে পরিলক্ষিত হয়। মানে এই যে আজকে যে আমি কটন যে শার্টটা পরেছি, আগামী দিন আমি এটা পড়তে পারবো না, অলমোস্ট কি ভাঁজ করে শেষ, তাই না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিস করার জন্য আরেকটা জিনিসের মধ্যে সম্পর্কে জানি, সেটা হচ্ছে ফেব্রিক জিওমেট্রি সম্পর্কে আমার ধারণা আছে। ফেব্রিক জিওমেট্রি, ফেব্রিক জিওমেট্রি আসলে কি, এখান থেকে একটু আমরা ধারণা পাবো। আমি ধারণা নিই ফেব্রিক জিওমেট্রি কি। আমরা জানি জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতিক শাখা। আমরা জ্যামিতি পড়ে আসছিলাম ছোটবেলায়, যেখানে কি হয়, কোনো একটা বস্তুর আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফেব্রিক জিওমেট্রি বলতে বোঝানো হয় কোনো একটা ফেব্রিকের স্ট্রাকচার বা ডিজাইন। অর্থাৎ এই দ্বারা কি কি বোঝা যায়, একটা হচ্ছে ফেব্রিক ডিজাইন, আর একটা হচ্ছে কি ডিজাইন হতে পারে, শেপ হতে পারে, আর কি হতে পারে, ফেব্রিকের স্ট্রাকচার হতে পারে, ফেব্রিকের স্ট্রাকচার হতে পারে। অর্থাৎ ফেব্রিক জিওমেট্রি দ্বারা এগুলো আমরা ধারণা করতে পারি। একটা হচ্ছে ফেব্রিক ডিজাইন, ফেব্রিক স্ট্রাকচার। অর্থাৎ কোনো একটা ফেব্রিক যখন আমরা কি করি, আমরা মার্কার প্যাটার্ন ইউজ করি, আমরা জানি এই মার্কার প্যাটার্ন ইউজ করার উদ্দেশ্য কি বলেন তো? মার্কার প্যাটার্ন ইউজ করে আমি যদি এমনি কাপড় কাটতাম কি সমস্যা ছিল? মার্কার প্যাটার্ন না হলে তো তার সাইজ মিলবে না, তখন অনেক সমস্যা হবে। যে আমি একটা বানাতে যাচ্ছি শার্ট, মার্কার প্যাটার্ন না হলে অন্য কিছু তো হতে পারে, এটাই তো মার্কার প্যাটার্ন। আচ্ছা, আমি একটু বলি, এইটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মার্কার প্যাটার্ন ইউজ করার গুরুত্বপূর্ণ হচ্ছে টু মিনিমাইজ দ্য ওয়েস্টেজ অফ দ্য ফেব্রিক। ফেব্রিকের যে ওয়েস্টেজ, আমরা খুব পরিমাণে যে ফেব্রিক ব্যবহার করি, ফেব্রিকের যে ওয়েস্টেজ যেন না, অর্থাৎ একটা মার্কার বা প্যাটার্ন ইউজ করা হয়, নির্দিষ্ট পরিমাণে কাপড়টা কাটা হয়। অর্থাৎ ধরো একটা শার্টের জন্য আমার 10 গজ কাপড় দরকার, সাপোজ বলতেছি, তাহলে আমি 10 গজের বেশি আমি কিন্তু ইউজ করবো না, তাহলে বাকি কাপড়টা আমি অন্য কাজে ইউজ করবো। তাহলে আমার কি হচ্ছে, এখানে কি কষ্ট কমে যাচ্ছে, ওয়েস্টেজ কমে যাচ্ছে। তেমনি ফেব্রিক জিওমেট্রি দ্বারা কি করে যায়, ফেব্রিকের স্ট্রাকচার বা ডিজাইন। অর্থাৎ ধরো একটা ফেব্রিকের ডিজাইন হবে এমন, যারা ডিজাইনার, যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করে, তাদের কাজ কি, ওরা একটা আমরা কি বলি, গার্মেন্টসে কেন বলি, এই ফেব্রিকের এরকম ডিজাইন বা এরকম শেপের হবে, কতটুকু কাপড় লাগবে, ওভাবে ডিজাইন করা হয়, তাই না? একটা ডিজাইন করে দেওয়া হয়, ওই ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে কি, ওই ডিজাইন করার জন্য কতটুকু কাপড় লাগবে সেটা আমি কি ফিক্স করে দেবো। ফেব্রিক জিওমেট্রির ধারণা থাকলে, যেমন ফেব্রিক ডিজাইন এবং স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকলে, কাপড়ের যে ওয়েস্টেজটা আছে, ওয়েস্টেজটা কম হবে, কস্টও মিনিমাইজ হবে। এই জন্য ফেব্রিক জিওমেট্রি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ফেব্রিকের স্ট্রাকচার বা ডিজাইন সম্পর্কে খুব ধারণা পাওয়া যায়, জিওমেট্রি সম্পর্কে ধারণা থাকলে। এটা টেক্সটাইলের জন্য কেন ভালো? টেক্সটাইলের জন্য ভালো কেন? কারণ একটা ফেব্রিকের স্ট্রাকচার এবং ডিজাইন ও শেপ সম্পর্কে তোমাকে
ধারণা দিচ্ছে, তাহলে তুমি খুব সহজে একটা স্ট্রাকচার ডিজাইন তৈরি করতে পারবা একটা নির্দিষ্ট কাপড়ের উপরে। কাপড়ের ওয়েস্টেজ রাখতেছে না, বেশি কাপড় তোমার খরচ না হলে তোমার কষ্ট কমে যেতেছে, এফিসিয়েন্সি বাড়তেছে। এই জন্য ফেব্রিকের জিওমেট্রি সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্লিয়ার? আরেকটা কথা বলি, তোমাদের যেমন ইজিকে ফিনিশের কথা বললাম, আরেকটা তোমরা হচ্ছে প্লেন ওভেন ফেব্রিকের নাম শুনেছো বলি। হ্যাঁ, প্লেন ওভেন ফেব্রিক, প্লেন ওভেন ফেব্রিক এটা সাধারণত কটনের ফেব্রিক। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এই ডিউরেবিলিটি বা স্টেবিলিটি। ডিউরেবিলিটি বা স্টেবিলিটি মানে আমরা যে কটন কাপড় যে পরিধান করি এটা ওয়ান কাইন্ড অফ প্লেন ওভেন ফেব্রিক। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এই ডিউরেবিলিটি বা স্টেবিলিটি। এর জন্য ইজি কেয়ার ফিনিশ দিয়ে এটা ফিনিশিং করা হয়, এই ক্রিজ ফর্মেশন। অর্থাৎ এই প্লেন ওভেন ফেব্রিকের তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কি হয়? ক্রিজ ফর্মেশন। এটা মনে রাখতে হবে, যেহেতু আমরা টেক্সটাইলে পড়াশোনা করি সব ফেব্রিকেশন বলে, কিন্তু আমাদের কারণ আমরা টেক্সটাইলে পড়াশোনা করি আমাদের তো জিজ্ঞাসাই করতে হবে যে প্লেন ওভেন ফেব্রিকের বৈশিষ্ট্য কি বলেন। অর্থাৎ এই যে প্লেন ওভেন ফেব্রিক এটা কিন্তু কটন, মেইনলি কিন্তু কটন নির্দেশ করে। এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যই কিন্তু এই যে ডিউরেবিলিটি অথবা স্টেবিলিটি। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি? ওই যে বললাম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্রিজ ফর্মেশন হওয়া, আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ওটা এলাস্টিসিটি কম, অর্থাৎ দেখো ওটা একটা এলাস্টিসিটি মানে কি? টানলা বড় হবে, আবার কি পূর্ব অবস্থায় ফিরে যাবে। কটনে যেটা করা হয় এই যে এই প্লেন ওভেন ফেব্রিকে যেটা করা হয় তখন টানবা আসে আবার কি হয়ে যাবে পূর্ব অবস্থায় ফিরে আসবে, তখন কি হবে? ক্রিজ ফর্মেশনটা বেশি হবে। অর্থাৎ কি হবে বলতো, মানে ভাঁজ হয়ে যাবে বেশি। মাঝে মাঝে দেখো না কিছু কাপড় আছে কি হয় ল্যাকড়া ফেব্রিক। হ্যাঁ, ল্যাকড়া ওয়ান কাইন্ড অফ ল্যাকড়া বলা হয়। ল্যাকড়াতে কি হয়? যতই টানো আসে আবার যত বড়ই হয়ে যাবে, স্পান্ডেক্স, তাই না? ওই ল্যাকড়া কাপড়ে কিন্তু পরলে সুন্দর লাগে কিন্তু একদিনে বেশি পরা যায় না, জড় উল্টো হয়েছে, তাই না? এরকম। সো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্লেন ওভেন ফেব্রিকের জন্য। এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই কাপড়টা ডিউরেবিলিটি বা স্টেবিলিটি অনেক বেশি, বা যেহেতু ক্রিজ ফর্মেশন হয় এই সকল প্রকার ক্রিজ দূর করার জন্য টেক্সটাইলে ডাইং করে যে ফিনিশিং করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইজি কেয়ার ফিনিশ। তাহলে এখান থেকে যদি বলা হয় যে ইজি কেয়ার ফিনিশের উদ্দেশ্য কি, তাহলে বলতে হবে ইজি কেয়ার ফিনিশের উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দ্য ক্রিজ ফর্মেশন অথবা টু রিমুভ দ্য উইঙ্কেল অথবা টু রিমুভ দ্য শিঙ্কিং। ক্রিজ ইজি কেয়ার ফিনিশের অ্যাডভান্টেজ কি? ডিউরেবিলিটি, স্টেবিলিটি এবং ইজি কেয়ার ফিনিশ করলে নতুন করে আর আয়রনিং এর প্রয়োজন হয় না। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ইজি কেয়ার ফিনিশিং কি হয়? গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি ইজি কেয়ার ফিনিশ করা হয়, এই ইজি কেয়ার ফিনিশের জন্য ডিউরেবল আছে, নন ডিউরেবল প্রসেস আছে, অন্যান্য প্রসিডিউর আছে। ওই যে বললাম যে সফটওয়্যার আমরা ব্যবহার করি সফট করার জন্য। এই ইজি কেয়ার ফিনিশ করলে দেখবা যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নো আয়রনিং। যদি ইজি কেয়ার ফিনিশ যদি কাপড়টা করা থাকে তাহলে আয়রনিং এর প্রয়োজন হয় না। ইজি কেয়ার যে কেমিক্যাল এটা তো সব ফেব্রিকেই দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া হয়। এই জন্য তো মোটামুটি আয়রন করা ছাড়া 9179 এগুলো তো সব এখন মার্কেট অফ সব আমাদের ফ্যাক্টরিতে প্রত্যেকটা ফেব্রিক ফিনিশের সময় আমরা এটা ইউজ করি। এই ইজি কেয়ার এটা তো ব্যবহার করতেই হবে, না হলে কি হবে কাপড়ের যে হার্ডনেসটা থাকে সফটনেস যেটা সেটা বাড়ানো ডিসকাস করা সব ফেব্রিকে ইউজ করা না। খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো আমরা এটা আগামীকাল আমরা এটা আগামী ক্লাসে আগামীকাল তোমাদের